আচ্ছা, আগের দিন আমরা পড়েছিলাম অ্যাড্রিনাল কর্টেক্সের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে তোমার অ্যাড্রিনাল কর্টেক্স অ্যান্ড অ্যাড্রিনাল মেডালা। আমরা দেখেছিলাম যে অ্যাড্রিনাল কর্টেক্স যে পোর্শনটা সেটা হচ্ছে তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ডের একদম বাইরের দিকে, আর অ্যাড্রিনাল মেডালা যেটা সেটা হচ্ছে তোমার কি অ্যাড্রিনাল ভিতরের পোর্শনে। অর্থাৎ আমরা আগের দিনকে এই ডায়াগ্রামটা দেখেছিলাম, তাই না? যেখানে অ্যাড্রিনাল কর্টেক্স দেখো বাইরের অংশটা ইয়েলো কালারের, এবং ভিতরের সামান্য অঞ্চল যেটা অ্যাড্রিনাল মেডালা নিয়ে গঠিত। এবং আমরা এটা দেখেছিলাম যে অ্যাড্রিনাল কর্টেক্স এবং অ্যাড্রিনাল মেডালা থেকে কি কি হরমোন নিঃসৃত হয়, তাই না? এবং আমরা পড়েছিলাম যে অ্যাড্রিনাল কর্টেক্স যেটা সেটা আবার তিনটি অঞ্চলে বিভক্ত। কি কি? জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলাটা এবং জোনা রেটিকুলারিস। জোনা ফ্যাসিকুলাটা তোমার সব থেকে দীর্ঘস্তর। জোনা গ্লোমেরুলোসা থেকে মিনারেলোকর্টিকয়েডস হরমোন নিঃসৃত হয়। জোনা ফ্যাসিকুলাটা সেল থেকে সিক্রেট খরিত হয় কোন হরমোন? গ্লুকোকর্টিকয়েডস। এবং জোনা রেটিকুলার্স থেকে অ্যান্ড্রোজেন হরমোন খরিত হয়। ওকে, অ্যান্ড্রোজেন যে হরমোন সেটা খরিত হয়, সিক্রেশন হয় রেটিকুলার্স থেকে, জোনা রেটিকুলার্স থেকে। আচ্ছা, আগের দিন আমরা এটা পড়েছিলাম যে মিনারেলোকর্টিকয়েডস যেটা সেটা রাস, যে RAAS রাস, সে রাসকে কি করে? এটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, তাই না? যে সোডিয়াম লেভেলকে যদি মিনারেলোকর্টিকয়েডস মানে মিনারেলকে রেগুলেশন করে। যদি কোনো কারণে সোডিয়ামের পরিমাণটা কমে যায়, সেটা আঘাতের কারণে হোক বা ধরো কোনো মানসিক চাপের কারণে হোক, বিভিন্ন কারণে হোক না কেন, সেটাকে পুনরায় আবার আগের অবস্থাতে আবার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে মিনারেলোকর্টিকয়েডস হরমোন। আচ্ছা, আজকে আমরা দেখব যে গ্লুকোকর্টিকয়েডস। আজ আমরা দেখব গ্লুকোকর্টিকয়েডস যে হরমোনের কাজ। ঠিক আছে? অর্থাৎ পরীক্ষায় তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নির্গত হরমোনের নাম কি এবং তাদের কাজ লেখো। অ্যাড্রিনাল কর্টেক্স, তাই না? কি কি? মিনারেলোকর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস এবং সেক্স কর্টিকয়েডস বা সামান্য সেক্স হরমোন, তাই না? তার মধ্যে মিনারেলোকর্টিকয়েডসের কাজ পড়েছি, আজকে আমরা পড়বো গ্লুকোকর্টিকয়েডসের কাজ। দেখো, এটা রেগুলেট করে মেটাবলিজম এবং রেজিস্ট্যান্স টু স্ট্রেস কমাতে সাহায্য করে। তাহলে গ্লুকোকর্টিকয়েডসের কাজ হচ্ছে মেনলি এটা কি করে? দিস আর রেগুলেট মেটাবলিজম, অর্থাৎ বিপাক যেটা সেই তাকে রেগুলেট করে, এবং রেজিস্ট্যান্স টু স্ট্রেস। ওকে, অর্থাৎ আমাদের যে স্ট্রেস, অর্থাৎ যে পীড়ন যেটাকে বলা হচ্ছে, সেই স্ট্রেসকে প্রতিরোধ করতে সহায়তা করে গ্লুকোকর্টিকয়েডস হরমোন। আরেকটা জিনিস মনে রাখবে, এই গ্লুকোকর্টিকয়েডস হরমোন থেকে বা এই হরমোনকে বলা হয় কর্টিসল। একে বলা হচ্ছে কর্টিসল হরমোন। তাহলে এখানে একটা কোশ্চেন আসে যে ট্রেস হরমোন কোন হরমোনকে বলা হচ্ছে? ট্রেস হরমোন বলা হয় কর্টিসল হরমোনকে, বা গ্লুকোকর্টিকয়েড যে হরমোন তাকে বলা হচ্ছে ট্রেস হরমোন। অর্থাৎ 95% গ্লুকোকর্টিকয়েডস হরমোনের প্রভাব কর্টিসল দ্বারা সম্পন্ন হয়। কর্টিসল হরমোন হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস দ্বারা নিঃসৃত। ঠিক আছে? অর্থাৎ কর্টিসল হরমোনকে গ্লুকোকর্টিকয়েডসে বলা হয়ে থাকে। তাহলে ট্রেস হরমোন কাকে বলা হচ্ছে? গ্লুকোকর্টিকয়েডস হরমোনকে ট্রেস হরমোন বলা হচ্ছে। এটা এমসিকিউর জন্য করে রাখবে। তাহলে রেগুলেট করে যে কি মেনলি মেটাবলিজম এবং ট্রেসকে রেজিস্ট্যান্স করতে সহায়তা করে, মানে প্রতিরোধ করতে সহায়তা করে। দেখো, আরেক ধরনের কি কাজ করে এটা মনে রাখবে। নন স্পেসিফিক যে ট্রেস, সেই স্ট্রেস হায়ার ব্রেন সেন্টার, আমাদের ব্রেনে গিয়ে সেটা পড়ে, সেই ট্রেস হাইপোথ্যালামাসকে উদ্দীপিত করে। ওকে, সেই হাইপোথ্যালামাস উদ্দীপিত হওয়ার পর নিঃসরণ করে CRH, অর্থাৎ কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। তাহলে ট্রেস, নন স্পেসিফিক ট্রেস যেটা পীড়ন, সেটা আমাদের ব্রেনকে
ব্রেনের মধ্যে যা প্রেশার তৈরি করছে, সেই ব্রেন হাইপোথ্যালামাসকে উদ্দীপিত করে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন বা রিলিজিং ফ্যাক্টর তৈরি করার জন্য। ঠিক আছে, এই কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি, যেটা অ্যান্টেরিয়র পিটুইটারির উপর অ্যাক্ট করে, কাজ করে। দেন অ্যান্টেরিয়র পিটুইটারি কি সিক্রেশন করে? ACTH, অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন। আর তোমরা জানো যে এই ACTH অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন কার উপর কাজ করে? অ্যাড্রিনাল কর্টেক্সের উপর কাজ করে। এ কাজ করে কার উপরে? অ্যাড্রিনাল কর্টেক্সের উপর অ্যাক্ট করে, একে উদ্দীপিত করে এবং কি ক্ষরণ করে না কর্টিসোল হরমোন উৎপন্ন করে, যেটাকে বলা যায় গ্লুকোকর্টিকয়েডস। কখনো কখনো এই কর্টিসোল হরমোন আবার পুনরায় কি হচ্ছে হাইপোথ্যালামাসকে উদ্দীপিত করে, আবার এই হরমোন কখনো কখনো অ্যান্টেরিয়র পিটুইটারিকে উদ্দীপিত করে, মানে একটা নেগেটিভ ফিডব্যাক দেয়। তাহলে এই হরমোনগুলো কিন্তু একটা ফিডব্যাক মেকানিজম অবশ্যই আছে। তাহলে কি বললাম দেখো কিভাবে সেটা ট্রেসটাকে নিয়ন্ত্রিত হচ্ছে না, নন স্পেসিফিক ট্রেস ব্রেনে যাচ্ছে, সেই ব্রেন হাইপোথ্যালামাসকে উদ্দীপিত করছে, হাইপোথ্যালামাস CRH ক্ষরণ করছে, সেই কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারির উপর কাজ করছে, সেই অ্যান্টেরিয়র পিটুইটারি ACTH হরমোন সিক্রেশন করছে, যে ACTH অ্যাড্রিনাল কর্টেক্সের উপরে কাজ করে এবং অ্যাড্রিনাল কর্টেক্সকে নিঃসরণ করতে সহায়তা করে কর্টিসোল হরমোন, যেটাকে আমরা ট্রেস হরমোন বলছি, মানে ট্রেস রেজিস্ট্যান্স হরমোন, মানে যে এই ট্রেসকে মানে প্রতিরোধ করতে সহায়তা করে। তাহলে এটা হচ্ছে তোমার গ্লুকোকর্টিকয়েডসের কাজ। তাহলে গ্লুকোকর্টিকয়েডসের কাজ এলে এই রেখাচিত্রটা অবশ্যই দিয়ে দেবে। আচ্ছা, এছাড়াও আর কি করে? এর গ্লুকোকর্টিকয়েডসের প্রভাব কি কি, এ আর কি কি প্রভাব সম্পন্ন করে, অর্থাৎ গ্লুকোকর্টিকয়েডসের কাজ আমরা করছি। এর প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের উপর কিছু প্রভাব আছে। কি কি না, এক হচ্ছে প্রোটিনের বিপাকে কর্টিসলের প্রভাব। কর্টিসল হরমোন বা গ্লুকোকর্টিকয়েডস হরমোনের প্রোটিনের বিপাকে কি প্রভাব কি না, প্রোটিন যখন ব্রেকডাউন হয়, প্রোটিন যখন বেশি করে ব্রেকডাউন হয়, তখন তোমরা জানো যে প্রোটিন ব্রেকডাউন হলে সেখান থেকে কি তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় না? প্রোটিন ভেঙে গেলে সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। সেই অ্যামাইনো অ্যাসিডগুলো আবার পরবর্তীকালে আমরা দেখব গ্লুকোজ ফর্মেশনে সাহায্য করে। তাহলে প্রোটিন বিভাগে হচ্ছে মানে কর্টিসল যকৃৎ কোষ ছাড়া দেহের প্রায় সমস্ত কোষে সঞ্চিত যে প্রোটিন, সেই প্রোটিনকে ভেঙে দেয়, প্রোটিনের পরিমাণটাকে হ্রাস করে এবং প্রোটিন ভাঙন বৃদ্ধির ফল হয়ে থাকে কর্টিসল হরমোন। ওকে, বোঝা গেছে? এরপরে এই প্রোটিন যদি বেশি পরিমাণে এই প্রোটিনের পরিমাণটা বৃদ্ধি পায়, কর্টিসল যকৃতে যদি প্রোটিনের পরিমাণটা বৃদ্ধি করে, এর ফলে প্লাজমা প্রোটিনের পরিমাণটাও বৃদ্ধি করে। তাহলে প্রথম হচ্ছে প্রোটিনকে ব্রেকডাউন করছে, অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। দ্বিতীয়ত হচ্ছে আর কি কাজ করে? যকৃৎ এবং প্লাজমা প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করে। যকৃৎ ও প্লাজমা প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করে, ইনক্রিজ করে। কিভাবে ইনক্রিজ করে? মানে এই কর্টিসল যে হরমোন, সে যকৃতে প্রোটিনের পরিমাণটা বাড়ায়, তার সঙ্গে সঙ্গে প্লাজমাতে প্রোটিনের পরিমাণ বাড়ায়। কর্টিসল যকৃতে অ্যামাইনো অ্যাসিড পরিবহন করে, প্রোটিনটাকে বিশ্লিষ্ট করে অ্যামাইনো অ্যাসিড পরিবহন করে, প্রোটিন সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচকের পরিমাণ বৃদ্ধি করে। তাছাড়া এই যকৃতের প্লাজমা প্রোটিনের সংশ্লেষ বৃদ্ধি করে, অর্থাৎ গ্লুকোনিওজেনেসিসের হার বৃদ্ধি করে। গ্লুকোনিওজেনেসিস কি আমরা একটু পরেই বলবো। তাহলে মেনলি এটা বলবে, এত বইয়ে একটু মানে একদম ঘুরিয়ে পেঁচিয়ে আছে, মেন কথা বলবে যে প্রোটিনের বিভাগে সাহায্য করে, মেনলি প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে সাহায্য করে। ওকে, এটা মেন ফ্যাক্ট। ঠিক আছে, বইয়ে অনেক পয়েন্ট আছে হেজিয়ে, ওগুলো বলা দরকার নেই। নেক্সট হচ্ছে গ্লুকোজ ফর্মেশন। গ্লুকোজ ফর্মেশনে অর্থাৎ কার্বোহাইড্রেট বিপাকে সাহায্য করে কর্টিসল। গ্লুকোজ ফর্মেশনে অর্থাৎ তোমরা একটা টার্ম শুনেছো গ্লুকোনিওজেনেসিস। এটা কি? তাহলে কর্টিসল হরমোন গ্লুকোনিওজেনেসিস পদ্ধতিতে সাহায্য করে। গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে তোমার ফর্মেশন অফ গ্লুকোজ। কোথা থেকে? ফ্রম
সোর্স অফ নন কার্বোহাইড্রেট, নন কার্বোহাইড্রেট। ওকে, তাহলে গ্লুকোনিওজেনেসিস হচ্ছে তোমার নন কার্বোহাইড্রেট উপাদান থেকে গ্লুকোজ তৈরি হওয়াকে বলা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এই গ্লুকোনিওজেনেসিসের ক্ষেত্রেও কিন্তু কর্টিসল হরমোনের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কর্টিসল হরমোন গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াকে দুভাবে উদ্দীপিত করে। এক, এই হরমোন গ্লুকোনিওজেনেসিস অর্থাৎ নন কার্বোহাইড্রেটস থেকে গ্লুকোজ ফরমেশনের জন্য প্রয়োজনীয় উৎসেচক যেমন তোমার ফ্রুক্টোজ 6-ফসফেট যে পরিমাণ বৃদ্ধি করে। অন্যদিকে যকৃৎ বাইরের কলা প্রধানত পেশি থেকে অ্যামাইনো অ্যাসিডকে স্থানান্তর ঘটায়। ঠিক আছে, এবং দেহের অধিকাংশ কোষ দ্বারা গ্লুকোজের ব্যবহার হ্রাস করে। ঠিক আছে, তাহলে মেন কথা কি বলবে, মেনলি বলবে প্রোটিন ব্রেকডাউন করে অ্যামাইনো অ্যাসিড ফরমেশন করে, গ্লুকোজ ফরমেশন করে অর্থাৎ গ্লুকোনিওজেনেসিস হতে সাহায্য করে। গ্লুকোনিওজেনেসিস মানে নন কার্বোহাইড্রেটস থেকে গ্লুকোজ তৈরি হতে সহায়তা করে কর্টিসল হরমোন। আমি যে কথাগুলো বলছি যদি বইয়ের ভাষা টাফ লাগে তাহলে আমি যে ক্লাসগুলো করাচ্ছি এই কাজগুলো তোমরা খাতাতে নোট ডাউন করে নেবে সহজভাবে নিজেদের মতো করে, এবং পরীক্ষায় যদি নামিয়ে আসতে পারো তাহলে কিন্তু ফুল মার্কস পাবে। এই কর্টিসল কিন্তু লাইপোলাইসিস ঘটে থাকে। লাইপোলাইসিস মানে ফ্যাট ব্রেকডাউন বা ফ্যাট বিপাক, ফ্যাট বিপাকে সাহায্য করে। তোমাদের এটা এখন রাত্রেবেলা তোমাদের ক্লাসটা করাচ্ছি, মানে ভিডিওটা আমি বানাচ্ছি তোমাদের এখন, আমি যেখানে ক্লাস করাই সেটা বাইরে, তো এখন রাত্রেবেলা সেখানে যেহেতু দাঁড়িয়ে করানো সম্ভব নয় তাই তোমাদেরকে এইভাবে ক্লাসটা বসে করাতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখো লাইপোলাইসিস তাহলে বললাম যে ফ্যাট বিপাকে সহায়তা করে। ওকে, কি হয় আমাদের যে মেদ কলা আছে অ্যাডিপোজ টিস্যু, তোমরা জানো পড়িয়েছিলাম অ্যানুয়াল টিস্যু পড়ানোর সময়, সেই অ্যাডিপোজ টিস্যু থেকে ফ্যাটি অ্যাসিডকে সেখান থেকে ভেঙে বিপাকের ফলে যে প্লাজমায় মুক্ত ফ্যাটি অ্যাসিডের ঘনত্ব বেড়ে যায়। শক্তি উৎপাদনের এই ফ্যাটি অ্যাসিড কিন্তু ব্যবহার করা হয়। তোমরা জানো যে দেহের এনার্জি কিন্তু এই ফ্যাট থেকেও, ফ্যাটের সোর্স হচ্ছে তোমার দেহের এনার্জির সোর্স হচ্ছে কিন্তু ফ্যাট। প্রোটিনের যখন অভাব পড়ে তখন জানো যে প্রোটিনের চাহিদা পূরণ করে কিন্তু এই ফ্যাট, ওকে, এনার্জি সাপ্লাই করে। তো যদি কোনো কারণে আমরা উপবাস করে থাকি বা কোনো স্ট্রেস হয় সেই সময় দেহের শক্তি উৎপাদনের জন্য কিন্তু গ্লুকোজের পরিবর্তে এই ফ্যাটি অ্যাসিডকে ব্যবহার করা হয়। এই ফ্যাটি অ্যাসিডকে কর্টিসল ব্যবহার করে যেখানে জারণ সম্ভব করে শক্তি উৎপন্ন করে। ওকে, তাহলে লাইপোলাইসিস অর্থাৎ ফ্যাট বিপাকে সহায়তা করে। কোনো সময় স্ট্রেসের সময় বা উপবাসনের সময় যদি আমাদের দেহে শক্তি প্রয়োজন হয় সেই শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজের যদি অভাব পড়ে বা গ্লুকোজের পরিবর্তে কিন্তু এই ফ্যাটি অ্যাসিডকেও ফ্যাটি অ্যাসিডের জারণ ঘটিয়ে কিন্তু সেই শক্তি উৎপাদন করাটা সম্ভব। ওকে, আর তার আগে দেখালাম যেটা যে কি করে স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে। তাহলে এইগুলো হচ্ছে তোমার গ্লুকোকর্টিকয়েড হরমোন বা কর্টিসলের কাজ। আরেক ধরনের কাজ নিয়ন্ত্রণ করে সেটা তোমার কি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট অফ কর্টিসল। ওকে, আচ্ছা এ কি করে দেখো, এ মানে আমাদের যে টিস্যু সেই টিস্যুতে কোনো রকম যদি আঘাত হয় বা ক্ষত হয় তাহলে পরবর্তী পর্যায়ে আমরা জানি যে আমাদের কিছু কয়েক ঘন্টা বা কিছুদিন পর সেখানে ব্যথা হয়। এই কর্টিসল সেই গলায় ব্যথাকে প্রতিরোধ করতে সহায়তা করে। বুঝে গেছে? তাহলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট অন কর্টিসল, ভাবো এ কিন্তু আমাদের কাজেও লাগছে। এই কর্টিসল হরমোন ধরো আমাদের অর্গান তোমার যখন ট্রান্সপ্লান্ট করা হয়, অর্গান ট্রান্সপ্ল্যান্ট মানে যখন আমাদের দেহের কোনো অর্গান প্রতিস্থাপন করা হয় তখন আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে দমিয়ে রাখা হয়, কারণ শরীরের ইমিউন সিস্টেম এই অর্গানকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না। সেই জন্য সেই সময় ইমিউন সিস্টেমকে দমিয়ে রাখার জন্য কিন্তু এই কর্টিসল হরমোনের ভূমিকাটা অত্যন্ত জরুরি। মানে এই কর্টিসল হরমোনকে ব্যবহার করে আমাদের অর্গান ট্রান্সপ্ল্যান্টের সময় কিন্তু ওই ইমিউন সিস্টেমকে দবিয়ে রাখা যায়। ওকে, আচ্ছা আর কি বললাম যে আমাদের শরীরে যদি কোনো কারণে আঘাত সৃষ্টি হয় তাহলে সেখান থেকে যে ব্যথা, সেই ব্যথা থেকে কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে এই কর্টিসল হরমোন। অর্থাৎ লাইসোজোম পর্দায় স্থায়িত্ব বৃদ্ধি করে এবং সেখান থেকে বেশি পরিমাণে প্রোটিওলাইটিক উৎসেচক ক্ষরণ করে। ওকে,
আচ্ছা, প্রদাহ স্থানে যেখানে ক্ষত সৃষ্টি হয় মানে ব্যথা হয় সেই ক্ষত জায়গাতে শ্বেত রক্তকণিকা পরিবহন করে এবং ফ্যাগোসাইটোসিসের পরিমাণ হ্রাস করে। কর্টিসল কি করে, টি লিম্ফোসাইট যেটা সেই টি লিম্ফোসাইটের জনন প্রতিরোধ করে। ইত্যাদির ফলে কি হচ্ছে না দেহের মধ্যে যে ইমিউন সিস্টেম বা দেহের মধ্যে বিভিন্ন ধরনের যে ক্ষতস্থানের যে ব্যথা প্রদাহ সেগুলোকে নিরাময় করতেও সহায়তা করে। ওকে, আচ্ছা, আর কি করে থাকে, আর হচ্ছে তোমার রেজিস্ট্যান্স টু ট্রেস, এই যে বললাম একটু আগে, তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টে কাজে লাগে এটা। বিভিন্ন ধরনের ট্রান্সপ্লান্টেশনের সময়, অর্গান ট্রান্সপ্লান্টের সময় এটা ইমিউন সিস্টেমকে দবিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়। তাছাড়া আমাদের দেহে যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, সেখানে যদি প্রদাহ হয়, সেটাকে কমানোর জন্য কিন্তু এটি করে না ডাব্লিউবিসি এর পরিবহনটাকে এবং ফ্যাগোসাইটোসিসের পরিবহনটাকে হ্রাস করে। ওকে, আচ্ছা, অন্যদিকে রেজিস্ট্যান্স টু স্ট্রেস এটা তো কিন্তু ভূমিকা পালন করে, তাই না? অর্থাৎ আমরা জানি যদি এক্সারসাইজ, ফাস্টিং, দেন টেম্পারেচার যদি বাড়ে, ব্লিডিং হয়, ইনফেকশন হয়ে থাকে, টিউমার, মানে বিভিন্ন কারণে যদি আমাদের শরীরের মধ্যে স্ট্রেস আসে, তাহলে এই সময় এই কর্টিসল লেভেলটা বেড়ে যায় এবং সেটাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। তাহলে আমরা পড়লাম কি, যে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নির্গত মিনারেলোকর্টিকয়েডস হরমোন, যার মেনলি কাজ হচ্ছে তোমার মিনারেলসকে রেগুলেট করা, মানে সোডিয়াম পটাশিয়াম লেভেলকে কন্ট্রোলে রাখা। তোমাদের রাস যে মেকানিজম সেটা করিয়েছিলাম। এছাড়া বলেছিলাম যে আমাদের দেহের বিভিন্ন যে ঘর্মগ্রন্থি বা লালা গ্রন্থি আছে সেখানকার সোডিয়াম পটাশিয়াম পরিবহন উদ্দীপিত করা। ওকে, রেচনের সময় যে সংগ্রাহী নালী, সেই নালিকাতে পূর্ণ সোডিয়াম এবং পটাশিয়ামের পূর্ণ শোষণ ঘটাতে সহায়তা করে। দেন আমরা দেখলাম গ্লুকোকর্টিকয়েড, যার কাজ প্রোটিনকে ব্রেকডাউন করে, ফ্যাটকে ব্রেকডাউন করে, গ্লুকোনিওজেনে শেষ হতে সহায়তা করে, অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট সহায়তা করে। ওকে, দেন আমরা দেখলাম কি, যে এর রেজিস্ট্যান্স অফ ট্রেসেও সহায়তা করছে। এখন আমরা যে হরমোন পড়বো সেটা নেক্সট যে হরমোন অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নির্গত, সেটা হচ্ছে তোমার অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন বা যেটা সেক্স স্টেরয়েড বলছি। তাহলে অ্যান্ড্রোজেন অর আমরা যেটাকে বলেছি সেক্স স্টেরয়েড হরমোন। তোমাদেরকে দেখানো হয়েছিল না যে এই সেক্স স্টেরয়েড হরমোন কোন মানে অ্যাড্রিনাল কর্টেক্সের কোন লেভেল থেকে খরিত হচ্ছে, এটা জোনা রেটিকিউলারিস, তাই না? জোনা রেটিকিউলারিস যেটা একদম কর্টেক্সের ভিতরে যে লেয়ার, সেই সেল থেকে অ্যান্ড্রোজেন হরমোন বা সেক্স স্টেরয়েড হরমোন সিক্রেশন হয়ে থাকে, তাই না? এর কাজ আমরা দেখব। এর মেনলি কাজ হচ্ছে মেলদের ক্ষেত্রে এটা কম মাত্রায় থাকে। এই অ্যান্ড্রোজেন বা সেক্স হরমোন মেলদের ক্ষেত্রে কম মাত্রায় থাকে, কারণ মেলদের ক্ষেত্রে পিউবার্টির সময় টেস্টোস্টেরন রূপে কিন্তু মেলদের কম থাকে কি অ্যান্ড্রোজেন হরমোন। কারণ পিউবার্টির সময় এদের যে টেস্টোস্টেরন হরমোন, এদের যে টেস্টোস্টেরন হরমোন আছে, সেই হরমোনটাই কিন্তু মুখ্য মানে প্রধান রূপে টেস্টিস দিয়ে বাইরে বার হয়। আর ফিমেলদের ক্ষেত্রে কি হয়, ফিমেলদের ক্ষেত্রে এই অ্যান্ড্রোজেন হরমোন ইস্ট্রোজেন হরমোনে কনভার্ট হয়ে যায়, ওকে। ফিমেলদের ক্ষেত্রে এর প্রভাবটা কিন্তু বেশি, কারণ এই অ্যান্ড্রোজেন হরমোন ফিমেলদের ক্ষেত্রে ইস্ট্রোজেনে কনভার্ট হয়, আর মেলদের ক্ষেত্রে কম ইফেক্ট পড়ে, কারণ মেলদের ক্ষেত্রে টেস্টিস থ্রু টেস্টোস্টেরন হরমোনটা মেনলি প্রবাহিত হয়ে থাকে। আর কি হয়ে থাকে না, পিউবিক হেয়ার, অর্থাৎ যে যৌনাঙ্গ, পিউবিক হেয়ার এবং অ্যাক্সিলারি যে হেয়ার, সেগুলো মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রে গ্রোথে সহায়তা করে। ওকে, পিউবিক হেয়ার মেল অ্যান্ড ফিমেলদের ক্ষেত্রে গ্রোথে সাহায্য করে কে, এই অ্যান্ড্রোজেন বা সেক্স স্টেরয়েড হরমোন। অর্থাৎ
স্ত্রীদের ক্ষেত্রে এই হরমোন কিন্তু বেশি বিকাশ সহায়তা করে। স্ত্রীদের মানে যে লোম, সেই লোমের বৃদ্ধি কিন্তু এই অ্যান্ড্রোজেন হরমোনের প্রভাবই হয়, কারণ সেটা পরে ইস্ট্রোজেন হরমোনে কনভার্ট হয়ে গেছে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এটার যে পুরুষত্ব যে বিকাশ, সেই বিকাশে ততটা কার্যকারী হয় না, কারণ বললাম যে এদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনটাই মেনলি সিক্রেট হয়ে থাকে। এই হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নির্গত 3 রকম হরমোনের নাম এবং কাজ। ঠিক আছে, তাহলে পরীক্ষায় তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সেটা যে কি, আবারও বলছি, নোট ডাউন করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নির্গত হরমোনের নাম ও কাজ লেখো। তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি না, কারণ তোমরা যতজন ক্লাসও ম্যাক্সিমাম স্টুডেন্ট করো না, 30 জনও ক্লাস করো না, তার উপর হোমওয়ার্ক 10 জনের বেশি পাঠাও না, সেহেতু তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে লাভও নেই। এরপরে ভাবছি তোমাদেরকে কোশ্চেন দেওয়াই বন্ধ করে দেবো, কারণ আমি যেভাবে তোমাদেরকে ক্লাস করাই, সেখানে তোমরা যদি সেই অ্যাক্টিভ মানে তোমরা সক্রিয়তা যদি না দেখাও তোমাদের মধ্যে, তোমরা যদি না দেখাও যে হ্যাঁ তোমরা ক্লাস করছো স্বতঃস্ফূর্তভাবে বা এনার্জি সহকারে বা উৎসাহিতভাবে, তাহলে সেখানে তো এই এক্সট্রা জিনিসগুলো দিয়ে আমার কী লাভ, তাই না? যদি আমি ফিডব্যাক পাই যে হ্যাঁ স্টুডেন্ট ভালো ক্লাস করছে, তারা হোমওয়ার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে কাজগুলো করে পাঠাচ্ছে খুব আনন্দ সহকারে, তবেই না সেই ক্লাসগুলো করাতে মজা লাগবে। আমি তো চাই যে তোমাদেরকে অনেক ইনফরমেশন, অনেক নলেজ দিতে শেয়ার করতে, আমার যে নলেজ, কিন্তু কি হচ্ছে বলো তো, তোমরা সেগুলোকে আমাকে ফিডব্যাক দেখাচ্ছ না। ফিডব্যাক না পেলে সেগুলো ততটা ভালো লাগে না। তাহলে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি না, কারণ তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে সকলেই হোমওয়ার্ক পাঠাও না, সেহেতু পরীক্ষার জন্য কোশ্চেনটা করে রাখবে, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নিঃসরিত হরমোনের নাম ও কাজ লেখো। ক্লাসগুলো সিরিয়াসভাবে করো, ক্লাসগুলো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস বই থেকে পড়ে শক্ত মনে হচ্ছে সেগুলো ক্লাস থেকে করে নোট ডাউন করে রাখো ইজিভাবে, এবং সেগুলোকে পড়াশোনা করো যাতে পরীক্ষার সময় লিখে ভালো মার্কস আনতে পারো। দেখো, এবার আমরা পড়বো অ্যাবনর্মালিটিস অফ অ্যাড্রিনোকর্টিক্যাল সিক্রেশন। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নির্গত হরমোনের যে অ্যাবনর্মালিটি বা অস্বাভাবিকতা, তার সম্পর্কে আমরা পড়বো। সব ক্ষেত্রেই বলেছি প্রত্যেকটা হরমোনের ক্ষেত্রে 2 ধরনের ইফেক্ট দেখা যায়, একটা হচ্ছে হাইপোসিক্রেশন, একটা হচ্ছে হাইপোসিক্রেশন, আর 2 হচ্ছে হাইপার সিক্রেশন। এটা কার? অফ অ্যাড্রিনাল কর্টেক্স। ওকে, অর্থাৎ হাইপোসিক্রেশন মানে হচ্ছে তোমার স্বল্পক্ষরণ, আর হাইপার সিক্রেশন মানে অতিক্ষরণ। মনে রাখবে, ইংলিশের সঙ্গে বাংলা টার্মটা মনে রাখবে, যে হাইপোসিক্রেশন অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড মানে তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ডের স্বল্পক্ষরণ, এবং হাইপার সিক্রেশন অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড মানে তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অতিক্ষরণ। তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের স্বল্পক্ষরণ বা হাইপো মানে কম, হাইপো সিক্রেশন ফলে কি কি দেখা যায়? আচ্ছা, কি কি রোগ দেখা যায়? মেনলি অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নির্গত হরমোনগুলো স্বল্প ক্ষরণের জন্য যে সমস্ত রোগ দেখা যায়, মূলত কর্টিসল এবং অ্যালডোস্টেরনের স্বল্পতার জন্য হয়ে থাকে। ঠিক আছে, মেনলি কর্টিসল ও অ্যালডোস্টেরন। মেনলি কর্টিসল এবং অ্যালডোস্টেরন হরমোনের কম ক্ষরণের ফলে স্বল্পতার জন্য যে রোগ দেখা যায় সেগুলো কি কি? এক হচ্ছে ধরো অ্যাডিশন হরমোন, অ্যাডিশন বর্ণিত রোগ, মানে এই হরমোনের ফলে এক ধরনের রোগ দেখা যায়, সেটাকে বলা যায় অ্যাডিশন। কি? অ্যাডিশন বর্ণিত রোগের বৈশিষ্ট্য। ওকে, তাহলে মেনলি কর্টিসল এবং অ্যালডোস্টেরন হরমোনের স্বল্পতা হয়ে থাকে। অ্যাডিশন হরমোনটা কি? দেখো, এর প্রভাবে কি হয়? পেশি দুর্বল হয়ে পড়ে। ওকে, পেশির দুর্বলতা, তাহলে অ্যাডিশনের ফলে প্রভাবে কি দেখা যায়? পেশির দুর্বলতা। সোডিয়াম ক্লোরাইডের নির্গমন বেশি করে হয়ে থাকে, এবং গ্লাইকোজেনের ত্রুটির জন্য পেশির দুর্বলতা দেখা যায়। বমি ভাব দেখা যায়। HCl ক্ষরণ অতিরিক্ত লক্ষ্য করা যায়। নিম্ন রক্তচাপ অর্থাৎ লো ব্লাড প্রেশার,
ওকে। তারপর ত্বক এবং মিউকাস পর্দার বেশি পরিমাণে রঞ্জিতকরণ হয়ে যায়, বা অধিক এসিটিএইচ কিংবা এমএসএইচ ক্ষরণ হয়ে থাকে। কি হয়ে থাকে? অধিক পরিমাণে অ্যাডেনোকর্টিকোট্রফিক হরমোন এসিটিএইচ ক্ষরণ হয়ে থাকে। আচ্ছা, বেসাল মেটাবলিক রেট হ্রাস পাচ্ছে। তাহলে ভাবো যে হাইপোসিক্রেশন মানে হচ্ছে তোমার অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নির্গত হরমোনগুলো কম ক্ষরণের ফলে, মেনলি কর্টিসল হরমোন এবং অ্যালডোস্টেরন হরমোনের স্বল্প ক্ষরণের ফলে অ্যাডিশন বর্ণিত রোগ দেখা যায়। কি এমন? এই রোগের লক্ষণগুলো কি কি? না পেশি দুর্বলতা, বমি বমি ভাব, এইচসিএল এর ক্ষরণ অতিরিক্ত হয়ে যায়, অধিক এসিটিএইচ এর ক্ষরণের ফলে ত্বক এবং মিউকাস পর্দার রংটা চেঞ্জ হয়, বেসাল মেটাবলিক রেট হ্রাস পায়, দেহের মধ্যে যে আয়নীয় যে ব্যালেন্স সেটা বিঘ্ন হয়, মূত্রে অতিরিক্ত পরিমাণে NaCl এবং অপেক্ষাকৃত কম পরিমাণে পটাশিয়াম ইত্যাদি দেহের বাইরে বের হয়ে যায়, রক্তের যে আয়তন, সেই ব্লাডের আয়তন হ্রাস পায়, যার ফলে দেহের অভিস্রাবণ চাপ বৃদ্ধির ফলে বহিঃকোষীয় জল কোষের ভিতরে প্রবেশ করে, এর ফলে রক্তের আয়তনটা কমে যায়, ইডিমা সৃষ্টি হয়। দেখো ইডিমা দেখা যায়, ইডিমা হচ্ছে তোমার রক্ত জালকের ভেদ্যতা বৃদ্ধির ফলে অধিক জল জালক থেকে কলারসে ফিরে আসে, এর ফলে ইডিমা সৃষ্টি হচ্ছে। বৃক্কের যে কার্যক্ষমতা সেটা হ্রাস পাচ্ছে, কার্বোহাইড্রেট বিপাকে বিঘ্ন হয়, অর্থাৎ অন্তর থেকে যে শর্করার শোষণ, সে শোষণটা কমে যায়, অন্তর থেকে ফ্যাট শোষণের পরিমাণটা খুব কম হয়, যৌন ক্রিয়া সেক্স যে ফাংশন, সে সেক্সুয়াল ফাংশনটাও কম কাজটা কম করে থাকে। ওকে, ফসফোরাইলেশন পদ্ধতিও বিঘ্ন হয়ে ওঠে। তাহলে দেখো এতগুলো, এবং দেহের টেম্পারেচার কমতে থাকে, দেহের বেসাল মেটাবলিক রেট কমে যায়, অক্সিজেনের ব্যবহারের হার কমে যায়। চিন্তা করো তাহলে এই হরমোনের যদি, কারণ আমরা জানি যে এই হরমোনকে কি বলা হয়? এসেনশিয়াল হরমোন, তাই না? অর্থাৎ এসেনশিয়াল হরমোন ফর অ্যানিমেলসের জন্য এসেনশিয়াল হরমোন হচ্ছে তোমার কি? অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নিঃসৃত হরমোন। যদি কোনো কারণে এটা কম ক্ষরণ হয় তাহলে কিন্তু এমনকি মৃত্যু অবধি ঘটতে পারে। কারণ দেখলে যে এই অ্যাডিশনের পরীক্ষা কিন্তু আসতে পারে যে হাইপোসিক্রেশনের ফলে কী রোগ দেখা যায়? অ্যাডিশন বর্ণিত রোগ, এবং তার লক্ষণগুলো কি? ম্যাক্সিমাম পয়েন্ট বই আছে, সেগুলো সবগুলো প্রায় দেবে। ঠিক আছে, যেগুলো বললাম সেগুলো দিয়ে দেবে। বেসাল মেটাবলিক রেট কমে যাওয়া, এডিমা সৃষ্টি হওয়া, পেশির দুর্বলতা, এই সেলের পরিমাণ বেশি ক্ষরণ হয়, রক্তের ব্লাড প্রেশার পরিমাণ বেড়ে যাচ্ছে, তারপর তোমার পেশিতে ত্রুটিপূর্ণ গ্লাইকোলাইসিস সংশ্লেষণ হয়, ফসফোরাইলেশন পদ্ধতি কমে যাচ্ছে, বেসাল মেটাবলিক রেট, দেহের উষ্ণতা কমে যায়, অক্সিজেন ব্যবহারের হার কমে যাচ্ছে, আয়নীয় ব্যালেন্সের বিঘ্নতা পাচ্ছে, তারপরে বৃক্কের কার্যক্ষমতা হ্রাস পায়, রক্তের আয়তন হ্রাস পায়। এই পয়েন্টগুলো পরীক্ষাতে দেবে যদি আসে তাহলে। দেখো এরপর আমরা দেখবো হাইপার সিক্রেশন। এখানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা পরীক্ষা আছে। হাইপার সিক্রেশনের ফলে যে ধরনের যে রোগ দেখা যায় তাকে বলা হয় কুশিং সিনড্রোম। কুশিং বর্ণিত রোগ, এটা কিন্তু ইম্পর্টেন্ট তো তোমাদের পরীক্ষার জন্য। তাহলে কুশিং বর্ণিত রোগের কারণ হচ্ছে হাইপার সিক্রেশন, অ্যাড্রেনাল কর্টেক্সের অতি ক্ষরণের ফলে কিন্তু এই রোগ দেখা যায়। অর্থাৎ অ্যান্ড্রোজেনের অতিরিক্ত ক্ষরণও কিন্তু মানব দেহে বিভিন্ন ভূমিকা বিভিন্ন প্রভাব বিস্তার করে। অতিরিক্ত কর্টিসল ক্ষরণ কয়েকটা কারণ হতে পারে। ওকে, যেমন ধরো অগ্র পিটুইটারি থেকে অতিরিক্ত পরিমাণে, আমরা একটু আগে দেখালাম। তাহলে প্রথমে বলি হাইপার সিক্রেশনের ফলে কুশিং বর্ণিত রোগ হয়। তার আগে বলি এই যে হাইপার সিক্রেশন, তার মানে আমরা কি জানি? কর্টিসল যেটা, এই কর্টিসলের সিক্রেশন, তাই না? কর্টিসলের বেশি অতিরিক্ত সিক্রেশন। এই কর্টিসলের অতিরিক্ত সিক্রেশন কখন হয়? কারণ আমরা দেখলাম যে শর্টে লিখছি হাইপোথ্যালামাস, সেই হাইপোথ্যালামাস থেকে CRH কাকে করছে? উদ্দীপিত করছে পিটুইটারিকে। এই পিটুইটারি কি ক্ষরণ করছে? ACTH, এবং যে কাজ করছে অ্যাড্রিনাল কর্টেক্সের উপর, যে উৎপন্ন করছে কর্টিসল। ওকে, তাহলে চিন্তা করো, তাহলে এই কর্টিসল যে অতিরিক্ত ক্ষরণ হচ্ছে, হাইপার সিক্রেশন, কি কি কারণ হতে পারে? হতে পারে অগ্র অ্যান্টেরিয়র পিটুইটারি, অগ্র পিটুইটারি থেকে অধিক পরিমাণে যদি ACTH হরমোন ক্ষরিত হয়, তবেই কর্টিসল হরমোন, এই হরমোন অ্যাড্রিনাল কর্টেক্সকে বেশি পরিমাণে উদ্দীপিত করবে, এবং অ্যাড্রিনাল কর্টেক্স বেশি পরিমাণে কর্টিসল হরমোন ক্ষরণ করবে। তাহলে এক কারণ হতে পারে। দুই, হাইপোথ্যালামাস যদি অস্বাভাবিকভাবে কাজ করে থাকে, তাহলে হাইপোথ্যালামাস অস্বাভাবিক কাজ হলে উচ্চ মাত্রায় CRH অর্থাৎ কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন উৎপন্ন হবে।
আর এই হরমোন উৎপন্ন হলে সে বেশি পরিমাণে পিটুটারিকে উদ্দীপিত করবে, পিটুটারি বেশি পরিমাণে এসিটেজ উৎপন্ন করবে, আর এসিটেজ বেশি পরিমাণে অ্যাড্রিনাল কর্টেক্সকে উদ্দীপিত করলে সে অতিরিক্ত পরিমাণে কর্টিসল ক্ষরণ করবে। বোঝা গেছে? তাহলে 1 নম্বর হতে পারে ACTH এর অতিরিক্ত ক্ষরণ যার জন্য কর্টিসল অতিরিক্ত ক্ষরণ হচ্ছে। 2 হতে পারে হাইপোথ্যালামাসের অস্বাভাবিকতা, ওকে, যার জন্য কর্টিসল হরমোন বেশি পরিমাণে ক্ষরিত হয়। কিংবা অ্যাড্রিনাল কর্টেক্সে যদি টিউমার হয় তাহলে কিন্তু এই কর্টিসল হরমোনে বেশি ক্ষরণ হয়। তাহলে বোঝা গেছে হাইপার সিক্রেশন মানে কর্টিসল হরমোন এবং হচ্ছে তোমার অ্যান্ড্রোজেন হরমোনে বেশি সিক্রেশন। তাহলে কর্টিসল হরমোন কি কি কারণে বেশি সিক্রেশন হতে পারে, কারণটা বোঝা গেছে, এই কারণগুলোর জন্য হতে পারে। ওকে, মাথাতে ভালো করে ঢুকিয়ে নাও, যাতে বইটা বারবার পড়ে মুখস্থ করতে না হয়, কনসেপ্টটা এখানে ক্লিয়ার করে নাও। ওকে, তার জন্যই তোমাদের ক্লাসগুলো করানো। তাহলে এই কর্টিসল হরমোনের বেশি ক্ষরণের ফলে হয়ে থাকে কুসিং বর্ণিত রোগ। এবং তোমাদের পরীক্ষায় হয়তো আসবে যে কুসিং সিনড্রোমের বৈশিষ্ট্য লেখো। ওকে, তাহলে কুসিং সিনড্রোমের বৈশিষ্ট্য যে কি, রক্ত শর্করার উচ্চ তাপমাত্রা, অর্থাৎ অতিরিক্ত কর্টিসল রক্ত শর্করার মাত্রা বৃদ্ধি করে। কি হয়ে থাকে এই কুসিং বর্ণ সিনড্রোম বৈশিষ্ট্য হচ্ছে তোমার রক্ত শর্করা পরিমাণ উচ্চ মাত্রা। রক্ত শর্করা উচ্চ মাত্রা মানে হচ্ছে তোমার, দেখো যদি কর্টিসল অতিরিক্ত পরিমাণে কর্টিসল সিক্রেশন হয় তাহলে রক্ত শর্করার মাত্রা বৃদ্ধি হবে। কোনো ক্ষেত্রে রক্ত শর্করার মাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি হয়ে যায়, ফলে কি হচ্ছে শরীরে নানা রকম অসুবিধা দেখা যায়। সেকেন্ড হচ্ছে প্রোটিন বিভাগটা ত্রুটিযুক্ত হয়ে থাকে, অর্থাৎ ডিফেক্টিভ প্রোটিন মেটাবলিজম। আচ্ছা, যকৃৎ ছাড়া দেহের প্রায় সমস্ত অংশ প্রোটিন নিয়ে গঠিত, তোমরা জানো। পেশি প্রোটিনের পরিমাণ কমে গেলে মারাত্মক পরিমাণে দুর্বলতা অনুভূত হয়। তাছাড়া বিভিন্ন লিম্ফয়েড কলার সংশ্লেষ বন্ধ হয়ে যায়, তাই না? অর্থাৎ আমাদের অস্থি মেনলি প্রোটিন দ্বারা গঠিত এবং ক্যালসিয়াম, সেই প্রোটিন প্রতিস্থাপন একবারে কমে গেলে অস্থি দুর্বল হয়ে যেতে পারে, অর্থাৎ অস্টিওপোরোসিস সৃষ্টি হতে পারে। ত্রুটিপূর্ণ ফ্যাট বিপাক, যদি ফ্যাট ব্রেকডাউন বা ফ্যাট বিপাকে যদি ত্রুটি হয়ে থাকে তাহলে সেখানে কি হচ্ছে না, আমাদের দেহের ফ্যাট এবং ধরো আমাদের দেহের নিম্ন অংশে বেশি পরিমাণে ফ্যাট জমে, বক্ষ দেশে উপরের অংশে অতিরিক্ত ফ্যাট সঞ্চয় হয়। দেহের এই রকমের বিশেষ আকৃতিকে বলা হচ্ছে বাফেলো টর্সো। কাকে বলা হচ্ছে না, যদি ত্রুটিপূর্ণ ফ্যাট সঞ্চয় হয়, মানে ধরো আমাদের দেহের নিম্ন অংশে প্রচুর পরিমাণে ফ্যাট জমা হয়ে গেল, আবার আমাদের দেহের উপরে বক্ষ দেশে প্রচুর পরিমাণে ফ্যাট জমা হয়ে গেল, বা ধরো আমাদের উদরের উপরের অংশে ফ্যাট জমা হলো। এই যে অদ্ভুত আকৃতি একটা বিশেষ ধরনের স্ট্রাকচার দেহের, যাকে বাফেলো টর্সো বলা হচ্ছে। এবং অতিরিক্ত কর্টিসল ক্রিয়ায় আমাদের মুখমণ্ডল ফুলে যায়, যাকে বলা হচ্ছে যাকে কি বলা হচ্ছে মুন ফেস। ওকে, কর্টিসল হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলে মুখমণ্ডল ফুলে যায়। এছাড়াও অ্যান্ড্রোজেন হরমোনের অতিরিক্তের ফলে পুরুষদের চুলের বৃদ্ধি অত্যধিক হয়, মহিলাদের দাড়ি গোপ গজায়। বোঝা গেছে যে কোনো মহিলার ক্ষেত্রে আমরা দেখেছি তাদের দাড়ি গোপ গজাতে। কেন দেখা যায়? মহিলাদের দাড়ি গোফ কেন, কি কারণে তাহলে বোঝা গেছে এই অ্যান্ড্রোজেন হরমোন যদি অতিক্ষরণ হয়ে থাকে তাহলে কিন্তু এই হরমোন অতিক্ষরণ, সেক্স হরমোন যেহেতু, তাই অতিক্ষরণের ফলে মহিলাদের দাড়ি গোফ অবধি গজাতে পারে। এটা হচ্ছে তোমার কি হাইপার সিক্রেশনের ফলে, অর্থাৎ কর্টিসল হরমোনের বেশি ক্ষরণের ফলে এই ধরনের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় কুসিং সিনড্রোমের ক্ষেত্রে। তাহলে 1 হচ্ছে কুসিং সিনড্রোম, বোঝা গেছে। 2 হচ্ছে কণ বর্ণিত রোগ। এটা আবার কি? অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যদি অ্যালডোস্টেরন বেশি হয়, এটা হচ্ছে তোমার অ্যালডোস্টেরন যে হরমোন তোমরা জানো, অ্যালডোস্টেরন যদি বেশি ক্ষরণ হয়, এই অ্যালডোস্টেরন যদি বেশি ক্ষরণ হয়, অর্থাৎ মিনারেলোকর্টিকয়েড যদি বেশি ক্ষরণ হয়, তাহলে কণ বর্ণিত রোগ দেখা যায়। এই রোগের লক্ষণগুলো কি কি? ক্ষরণ। এই রোগের লক্ষণগুলো হচ্ছে তোমার কি, রক্তে 1 হচ্ছে ব্লাডে সোডিয়াম পটাশিয়াম এর পরিমাণটা ইনক্রিজ করে, ব্লাডে সোডিয়াম পটাশিয়ামের পরিমাণটা বৃদ্ধি পায়। ওকে, আচ্ছা, এবং ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণটা ডিক্রিজ করে, হ্রাস পায়, ফলে পেশিতে খিঁচুনি বাড়ে, রক্তের চাপ বৃদ্ধি পায়, পেশি অবসাদ ইত্যাদি ঘটে। ওকে, আচ্ছা, আর কি দেখা যায়? আর এখানে দেখা যায় অ্যাড্রিনোজেনিটাল সিনড্রোম লক্ষ্য করা যায়।
অ্যাড্রিনো জেনিটাল সিনড্রোম দেখা যায়। এটা কি অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যাড্রিনাল কর্টেক্স অঞ্চলে অধিক সক্রিয়তার ফলে অ্যান্ড্রোজেন হরমোন ক্ষরিত হলে যে বিশেষ অবস্থার সৃষ্টি হয় তাকে বলা যায় অ্যাড্রিনো জেনিটাল সিনড্রোম। ওকে, এই রোগে স্ত্রীদের পুরুষালী ভাব লক্ষ্য করা যায়, মানে এই হরমোন বেশি ক্ষরণের ফলে মানে স্ত্রীদের ক্ষেত্রে পুরুষ ভাব দেখা যায় এবং শিশুদের যৌনাঙ্গের অস্বাভাবিকতা অবস্থায় দেখা যায়। ওকে, ভ্রূণ অবস্থায় এই হরমোন বেশি ক্ষরণ হলে একই দেহে স্ত্রী পুরুষ যৌন লক্ষণ প্রকাশ পায়। ওকে, আচ্ছা, আর এক ধরনের রোগ লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে অ্যাড্রিনাল ভিরুলিশন। আর দেখা যায় অ্যাড্রিনাল ভিরুলিশন। এটা হচ্ছে কি অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলে অ্যাড্রিনাল ভিরুলিজম হয়। এক্ষেত্রে স্ত্রী লোকেদের পুরুষ লক্ষণ প্রকাশ পায়, বিশেষ করে দাড়ি গোঁফ গজায়। ওকে, এবং ক্লাইটোরিস বড় হয়ে যায়। ওকে, আচ্ছা, ক্লাইটোরিস হচ্ছে তোমার, এটা তোমাদের যখন 12-এ আছে হিউম্যান যে রিপ্রোডাক্টিভ সিস্টেম সেই পার্টে, তো এটা একটা পার্ট, মানে রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা পার্ট যে অংশটা তোমার বড় হয়ে যায়। ওকে, মানে পুরুষদের মতো, পুরুষদের যে থাকে এটা স্ত্রীদের ক্ষেত্রে এটা ডেভেলপ করে এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে অ্যাবনর্মালিটিস, হাইপারসিক্রেশনে বললাম কুসিং বর্ণিত রোগ, কর্ন বর্ণিত রোগ, অ্যাড্রিনাল ভিরুলিজম, আর কি দেখা যায় অ্যাড্রিনোজেনিটাল সিনড্রোম। দেখো, নেক্সট যে হরমোন পড়বো সেটা আমরা অ্যাড্রিনাল মেডুলা। আমরা আগের দিন বলেছি যে এই অ্যাড্রিনাল মেডুলা হচ্ছে তোমার কি যে হরমোন ক্ষরিত হয় যাকে বলা হচ্ছে ক্যাটেকোলামাইন। অ্যাড্রিনাল মেডুলা থেকে ক্যাটেকোলামাইন ক্ষরিত হয় এবং আমরা আগের দিন বলেছিলাম যে দেহের প্রধান ক্যাটেকোলামাইন হচ্ছে কি নর এপিনেফ্রিন। আগের দিন বলেছিলাম নর এপিনেফ্রিন অর অলসো কল্ড অ্যাড্রিনালিন। ওকে, এবারে দেখো এই যে হরমোনগুলো ক্ষরণ করে যে সেল, অ্যাড্রিনাল মেডুলায় অবস্থিত যে সেল, সেই সেলকে বলা হচ্ছে ক্রোমাফিন সেল, যা ক্ষরণ করে কি অ্যাড্রিনাল মেডুলা ক্রোমাফিন সেল দ্বারা গঠিত, যে কি কি ক্ষরণ করে, এক হচ্ছে এপিনেফ্রিন also called কি অ্যাড্রিনালিন হরমোন, তাই না? তাহলে এক হচ্ছে এই যে ক্রোমাফিন যে সেল হচ্ছে তোমার অ্যাড্রিনাল মেডুলা থেকে কি কি হরমোন সিক্রেশন করে, এক হচ্ছে এপিনেফ্রিন যাকে বলা হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন, দুই হচ্ছে তোমার নর এপিনেফ্রিন, তাই না, অলসো কল্ড নর অ্যাড্রিনালিন হরমোন, আর থার্ড হচ্ছে ডোপামাইন। তো ওকে, এই তিন প্রকারের হরমোন সিক্রেশন করে। এবারে দেখো এই অ্যাড্রিনাল মেডুলা যেটা তোমার মডিফাইড সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। ওকে, তোমরা যখন স্নায়ু চ্যাপ্টার পড়বে সেখানে পড়বে সিম্প্যাথেটিক স্নায়ু, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু, সিম্প্যাথেটিক স্নায়ু, এগুলো কি তখন পড়বে। তো সেই পরিবর্তিত মডিফাইড সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা, সেখান থেকে এই তিন ধরনের হরমোন সিক্রেশন হয়। তাহলে পরীক্ষায় আসতে পারে অ্যাড্রিনাল মেডুলা থেকে সিক্রেটেড হরমোনগুলোর নাম কি, এইগুলো। ওকে, ডোপামাইনের পুরো নাম হচ্ছে ডাইহাইড্রক্সি ফিনাইল ইথিলামাইন। ওকে, এবারে দেখো অ্যাড্রিনাল মেডুলা থেকে প্রায় 80% হচ্ছে তোমার কি, এই 80% সিক্রেশন হয় হচ্ছে তোমার এপিনেফ্রিন হরমোন। ওকে, 80%, আর 20% মতো সিক্রেশন হয় নর এপিনেফ্রিন হরমোন। 80% হচ্ছে তোমার সিক্রেশন হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা থেকে, আর 20% সিক্রেশন হয় নর এপিনেফ্রিন হরমোন। ওকে, এরপর আমরা যে কাজগুলো দেখবো। তাহলে কি কি মনে রাখবে, অ্যাড্রিনাল মেডুলা থেকে ক্যাটেকোলামাইন ক্ষরিত হয় এবং সেখানে কি বললাম ক্রোমাফিন যে সেল, সেই ক্রোমাফিন সেল থেকে হরমোনগুলো তিন ধরনের হরমোন ক্ষরিত হয়। এবার আমরা দেখবো যে এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিনের যদি প্রভাব বলি, তাহলে এরা কিন্তু হৃৎপিণ্ডকে উদ্দীপিত করতে নর এপিনেফ্রিনের চেয়ে এপিনেফ্রিন বেশি সক্রিয়, হৃৎপিণ্ডকে উদ্দীপিত করে, এপিনেফ্রিন পেশিতে সরবরাহকারী রক্তবাহের দুর্বল সংকোচন ঘটায় ইত্যাদি। এখন আমরা দেখব অ্যাড্রিনালিন
অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিনের কাজ। ঠিক আছে, অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিনের কাজ, এ কি কাজ করে? অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন যেগুলো মেডেলা থেকে নির্গত হয় সেটা হৃদস্পন্দনটাকে বাড়িয়ে দেয়, আমাদের হার্ট রেটকে বাড়ে, কার্ডিয়াক আউটপুটকে বাড়িয়ে তোলে। ওকে, সিস্টোলিক হৃৎপিণ্ডের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যে প্রেশার, সেই সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে। এরা কি করে? কঙ্কাল পেশি উত্তেজিত সংকোচনশীলতা বাড়ায়। রক্ত শর্করার মাত্রা 3টে কারণে বৃদ্ধি পায়। এক, যকৃতে গ্লাইকোজেনেসিস, পেশিতে উৎপন্ন ল্যাকটিক অ্যাসিডের গ্লুকোজে রূপান্তর এবং গ্লুকোনিওজেনেসিস, হার বৃদ্ধি পায়, মানে গ্লাইকোলাইসিস উৎপাদনের হারটা বেড়ে যায়। আচ্ছা, প্লিহার সংকোচনের ফলে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকার পরিমাণ বেড়ে যায়। হিমোগ্লোবিনের শতকরা হার, রক্তের আয়তন বেড়ে যায় এবং মূত্রের পরিমাণ হ্রাস পায়। মূত্রের পরিমাণ কমে গেলে গ্লাইকোসুরিয়া হতে পারে ও বৃক্কের সংবহন কমে যায়। বেসাল মেটাবলিক রেট হচ্ছে তোমার প্রায় 20% বেড়ে যায়। দেহে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের উৎপাদন বেড়ে যাচ্ছে এবং অর্থাৎ রেসপিরেটরি যে কোয়েশন সেটা বেড়ে যায়। ওকে, ত্বকের উপর বিভিন্ন ইফেক্ট পড়ে। ইরেক্টর পিলির যেগুলো সংকোচনের ফলে দেহের লোমগুলো খাড়া হয়ে ওঠে। এপিনেফ্রিন ক্রিয়ায় ঘাম নিঃসরণ হয় বেশি পরিমাণে, লালারসের মোট পরিমাণ বেড়ে যায় এবং মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এর ক্রিয়াও প্রতিরোধ করে থাকে। ঠিক আছে, তাহলে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিনে কিন্তু অনেক কাজ আছে, এটা আমরা বই থেকে করে নেবে, এগুলো ইজি, এটা মুখস্থ করার ব্যাপার। ঠিক আছে, এটা করে নিও। হৃদস্পন্দনের হার বাড়াচ্ছে, হৃৎপিণ্ডের সংকোচন বাড়াচ্ছে, কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি করে, করোনারি রক্ত প্রবাহ বৃদ্ধি করে ইত্যাদি। দেখো, নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন কি কাজ করে? নর এপিনেফ্রিন দেহের সঙ্গে আলফা গ্রাহকের মাধ্যমে বাহ সংকোচন ঘটায়। বাহ সংকোচন মানে তোমার রক্তের সংকোচন ঘটিয়ে থাকে। ওকে, নর এপিনেফ্রিনের ক্রিয়ায় সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ বেড়ে যায়। এই হরমোন হৃৎপেশিকে উত্তেজিত করে, মসৃণ পেশি সংকোচন ঘটায় এবং দেহের বিপাক ক্রিয়া বৃদ্ধি করে। ঠিক আছে, নর অ্যাড্রিনালিন আর নর এপিনেফ্রিন এবং এপিনেফ্রিনের মধ্যে কাজটা অবশ্যই করে রাখবে এদের। ঠিক আছে, তাহলে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে রাখছি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা থেকে ক্ষরিত হরমোনের নাম এবং কাজ লেখো। ওকে, এবং এপিনেফ্রিন ও নর এপিনেফ্রিনের মধ্যে পার্থক্য লেখো। এগুলো কিন্তু ফাইনালের জন্য করে রাখবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট একটা জিনিস আছে সেটা আমি বলি, আপদকালীন হরমোন বলা হয় কোন হরমোনকে? তোমরা জানো অ্যাড্রিনালিন হরমোনকে বলা হচ্ছে আপদকালীন হরমোন। অর্থাৎ একটা কোশ্চেন, খুব ইজি কোশ্চেন, তোমরা মাধ্যমিকে পড়েছো, আপদকালীন বা জরুরিকালীন হরমোন কাকে বলা হচ্ছে? অ্যাড্রিনালিন। তথা কাকে বলা হচ্ছে? তোমরা শুধু জানতে এইটুকু, তাই না, যে অ্যাড্রিনালিন তথা এপিনেফ্রিনকে আপদকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়। তথা এপিনেফ্রিনকে। তাহলে বোঝা গেছে, আমরা শুধু অ্যাড্রিনালিন পড়েছি, এবার আমরা দেখবো যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে সেখান থেকে নির্গত হরমোন এবং মেডুলার, তাই না? তাহলে মেডুলার হরমোন আমরা এপিনেফ্রিন, তাহলে সেই অ্যাড্রিনালিন এপিনেফ্রিন যে হরমোন, সেই হরমোনকে আপদকালীন হরমোন বা জরুরিকালীন। তাহলে আমরা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নির্গত হরমোনকে আমরা আপদকালীন হরমোন বলতে পারবো না। বোঝা গেছে? এখন আমরা ক্লাস যেমন একটু বেড়েছি, 10 থেকে 11-এ উঠেছি, ঠিক সেরকম আমরা কিন্তু নলেজও কিন্তু আমরা বাড়িয়ে ফেলেছি, তাই না? তখন আমরা জানতাম জাস্ট অ্যাড্রিনালিন এবং অ্যাড্রিনালিন হরমোনকে, এখন আমরা জানছি এপিনেফ্রিন কি, এবং এটাও জানছি যে হরমোন অ্যাড্রিনাল মেডুলা থেকে সিক্রেশন হয় এবং এই অ্যাড্রিনাল মেডুলা হচ্ছে তোমার ক্রোমাফিন সেল দ্বারা গঠিত। এই এপিনেফ্রিন হতে বলা হয় কারণ দেহের জরুরি সময়ে এই হরমোন ক্ষরিত হয়ে দেহকে সংকটকালীন মোকাবেলা প্রস্তুত করে। আর তোমরা জানো যে দেহ সংকটকালীন বা জরুরিকালীন কখন পড়ে? যখন মানুষের মনে অত্যন্ত ভয় সৃষ্টি হয়, অত্যন্ত রাগ হয়, তখন এই হরমোন হৃৎপিণ্ডের হার, শ্বাসগতি, রক্তচাপ বাড়িয়ে দেয়, দেহের সংকটকালীন অবস্থাকে কাটিয়ে তোলে।
ওকে। এবং কুকুর, বিড়াল প্রভৃতি প্রাণীদের উত্তেজনায় রোম খাড়া হওয়ার জন্য কিন্তু এই হরমোনের প্রভাব থাকে। তাহলে আপদকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন বলা হচ্ছে এপিনেফ্রিনকে বা অ্যাড্রিনালিন তথা এপিনেফ্রিন হরমোনকে বলা হচ্ছে, কারণ দেহের জরুরি অবস্থায় বিশেষভাবে এই হরমোন সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। এগুলো করে রাখবে ভালোভাবে। তাহলে তোমাদের কমপ্লিট হলো যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে নির্গত দুই ধরনের হরমোন, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে এবং অ্যাড্রিনাল মেডুলা থেকে নির্গত হরমোনগুলোর নাম এবং কাজ, এবং খুঁটিয়ে যেগুলো পড়িয়েছি মানে পড়বে বইয়ে, ক্লাসটা মন দিয়ে করবে। তাহলে নিটে তোমাদের কিন্তু মোটামুটি প্রায় যেগুলো পড়াচ্ছি আমি সেখান থেকে কিন্তু নিটে তোমাদের কোশ্চেন কমন পাবেই। যদি তোমরা ক্লাসগুলো ভালো করে পড়ো এবং নোট ডাউন করে রাখো তাহলে কিন্তু নিটের আনসার দিতে সুবিধা হবে। এবং আমি তোমাদেরকে বলছি, তোমরা নিটের বিগত কয়েক সালের কোশ্চেন যদি তোমরা খুলে দেখো তাহলে দেখবে আমি যে ক্লাস করাই সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আনসার তোমরা দিতে পারবে যদি তোমরা ক্লাসগুলো ভালোভাবে করতে পারো।